মেধাবীদের আগেই বেছে নেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে নির্বাচনের সময় কোন এসপি কোন জেলায় দায়িত্ব পালন করবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, লটারির মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে বদলি বা দায়িত্বের নিয়োগ নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসপি পোস্টিং এর মতন ওসিদের পোস্টিংও লটারির মাধ্যমে হবে বলে জানান তিনি। বলেন, বর্তমানে 64 জেলার মধ্যে 18 জনকে তুলে আনা হয়েছে, বাকিরা দায়িত্বে থাকবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। ঢাকার করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটি উগ্র ধর্মান্ধদের হামলা। বিএনপি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি মনে করি। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অলিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়ায় অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনিতে ধসের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল 10:30টার দিকে পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়ক সংলগ্ন খনির 2 নম্বর কোল ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে পার্শ্ববর্তী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কয়লা খনিতে মজুদ কয়লার স্তূপের উচ্চতা বৃদ্ধির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে খনির 3টি কোল ইয়ার্ডে প্রায় 5 লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফরাজি। বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে একটি সড়ক, রোয়াংছড়ি-রুমা। পাহাড়ি মানুষদের জীবনের সবচেয়ে বড় শক্তি এই সড়কটি। এই সড়ক শুধু চলাচলের পথ নয়, পাহাড়ি মানুষের বাঁচা মরার পথ, তাদের স্কুল, বাজার, হাসপাতাল, জীবন এবং মৃত্যুর পথ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সড়ক নিয়ে উঠেছে ভয়ঙ্কর সব অভিযোগ, অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এটি কোনো এআই কিংবা তৈরি করা কোনো ভিডিও নয়। বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়ক। প্রতিশ্রুতি ছিল মানসম্মত কার্পেটিং, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং শিডিউল অনুযায়ী কাজ। কিন্তু কাজ শেষের 1 সপ্তাহের মধ্যেই উঠে যেতে শুরু করে কার্পেটিং। গাড়ি নয়, মানুষের পায়ের চাপ ও হাত দিয়ে তোলা যাচ্ছে এই উন্নয়নের কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজে প্রয়োজনীয় বিটুমেন ব্যবহার হয়নি, স্টোন চিপস কম,
কার্পেটিংয়ের লেয়ার ঠিকমতো দেওয়া হয়নি, শিডিউল অনুযায়ী ধাপ অনুসরণ না করে তড়িঘড়ি করে কাদা ময়লা পরিষ্কার না করেই কার্পেটিং করা হয়েছে, ফলে এটি অল্প সময়েই উঠে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখে আসলে গুণগত মান মতো আমরা দেখি নাই এই রাস্তাটা। এক কথায় কার্পেটিংটা মজবুত না। রাস্তা তো খুব সুন্দর, কিন্তু যে কোয়ালিটি দেখলাম যে কি এখানে দেখেন অবস্থাটা খুবই একটু খুব গাড়ির স্ট্যান্ডটাও তো রাখা যায় না, নরম একদম উঠে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের শুরু থেকেই অনিয়ম, দুর্নীতি, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাহাড় কাটা সহ নানা অনিয়ম হয়েছে। 2-1 সপ্তাহের মধ্যে দেখা যায় কার্পেটিং গুলো উঠে যাচ্ছে, একবার যদি ট্রাক চলে যায় ওই যাওয়ার পরেই দেখা যায় যে রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার একদল আছে ঠিক করে দিচ্ছে, চলে যাওয়ার পরে আর 2-3 মাস পরে আবার উঠে যায়। বিষয়টি নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাতের মন্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। (2023-24) অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 7,40,00,000 টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের 4টি প্যাকেজের কাজ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু এ প্রকল্পের অভিযোগ এখনও পাহাড়ি জনপদে আলোচনার কেন্দ্রবিন্দু। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। অযত্ন আর অবহেলায় সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া কাটাখালী খাল এখন ময়লার ভাগাড়। খালে পড়ে থাকা ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ শহরের পরিবেশ, বাড়ছে রোগব্যাধিও। যদিও পৌরসভা থেকে খাল পরিষ্কারের জন্য মাসে 2.5 লাখ টাকা ব্যয়ে 31 জন লোক নিয়োগ দেওয়া হলেও তাদেরকে কখনো কাজ করতে দেখেনি স্থানীয়রা। তবে পৌর প্রশাসক বলছে খালটি দ্রুত নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিনিধি HM মোনায়েম খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত কাটাখালী খালটি ব্রিটিশ সরকারের আমলে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য খনন করে যমুনা নদীর সঙ্গে সংযোগ করা হয়েছিল। 1962 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার ফলে খালটির সংযোগ বিচ্ছিন্ন হয়। এ খাল ঘিরে গড়ে উঠেছিল সিরাজগঞ্জ শহর। শহরের জলাবদ্ধতা নিরসন ও পয়ঃনিষ্কাশনের জন্য একসময় কাটাখালী খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে খালটিতে ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যদিও পৌরসভা থেকে খাল পরিষ্কারের জন্য লোক নিয়োগ দিলেও তাদেরকে কখনো কাজ করতে দেখেনি স্থানীয়রা। 2019 সালে একবার খনন কাজ শুরু হলেও বছরের পর বছর পৌরসভার সঠিক তদারকি ও ব্যবস্থাপনার অভাবে খালটি আগের মতো দূষিত হয়ে গেছে। বিগত সরকারগুলোর আমলে এক এক সময় এক একটা প্রজেক্ট এসেছে, সেই প্রজেক্টে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দ হওয়ার পরও একটা সুন্দর পরিকল্পিত কাটাখালী কিন্তু আমরা এখনো পাই নাই। কাটাখালী অপরিষ্কার থাকার কারণে মশা এবং আবর্জনা দিয়ে একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে। আমার চাওয়া কাটাখালী পূর্ববর্তী থেকে আসুক, এটা একটা নাব্যতা বজায় থাকুক, এটা দিয়ে যেন এখানে জঞ্জাল পরিষ্কার হোক। তবে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন, খাল পরিচ্ছন্নতায় কয়েকবার অভিযান চালালেও জনবল সংকটের কারণে পরিপূর্ণ সফল হওয়া সম্ভব হয়নি। আমরা কাটাখালী খালকে আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকবার অভিযান চালিয়েছি, কিন্তু আমরা জনবল স্বল্পতার কারণে 100% সফল কাম হতে পারিনি। আর পৌর প্রশাসক জানালেন, কাটাখালী খালের সৌন্দর্য বর্ধন ও মনোরম পরিবেশ বাস্তবায়নের জন্য 700 কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। পিডি নিয়োগ হলেই পুরোদমে কাজ শুরু হবে। পিডি এখনো নিয়োগ হয় না মর্মে আমরা জেনেছি। পিডি নিয়োগ হলে এই প্রজেক্টটির কার্যক্রম শুরু হবে। এই প্রজেক্টটি টোটাল হচ্ছে প্রথম ফেজে 700 কোটি টাকা, 3টা পৌরসভা মিলে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানে কুষ্টিয়া জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল 11টায় জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান, কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন মণ্ডল সহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন উদ্যোক্তা এবং খামারিরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে র্যালি করা হয়। প্রাণী সম্পদ প্রদর্শনীতে গবাদি পশু, ছাগল, ভেড়া, নানা রকম পাখি, মুরগি, মহিষ, ঘোড়া সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। আমার মনে হয় কুষ্টিয়ার মাটি খুবই উর্বর সবকিছুতে। সেটা আপনি পশুপালন বলেন, প্রাণীর ক্ষেত্রে বলেন বা ফসলের ক্ষেত্রে বলেন
বা মেধাবী মানুষের ক্ষেত্রে বলেন, সব দিক দিয়ে আমার মনে হয় হ্যাঁ এই সেক্টরেও অনেক এগিয়েছে এবং কুষ্টিয়া তার মধ্যে বেশ উদাহরণ হতে পারে একটি ভালো। নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতির দিকে হবে, প্রাণী সম্পদের মাধ্যমে উন্নতি আর কি, উন্নতির শিখরে আমরা চলে যাব এবং এই প্রাণী সম্পদ সেক্টরে এখনো পর্যন্ত অনেক দূর যাওয়া সম্ভব। দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বগুড়া জেলা প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনী, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস সহ বগুড়া জেলা বিভিন্ন পর্যায়ের ভেটেরিনারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শনীতে নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রক্রিয়াজাত ভ্যালু এডেড পণ্য প্রক্রিয়াজাতকারী, টিকা, ভ্যাকসিন, ঔষধ, খাদ্যের প্রযুক্তি উৎপাদনকারী উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, NGO, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফ্রি সেবা এবং পরামর্শ প্রদান করা হয়। চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকাল 10টা থেকে বন্দর এলাকায় প্রবেশের 3টি প্রধান সড়ক 1.5 ঘন্টা ধরে এই অবরোধ চলে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, লাভজনক টার্মিনাল বিদেশিদের কাছে গেলে দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে। যদিও অবরোধ চলার কথা ছিল দুপুর 1টা পর্যন্ত, পণ্য পরিবহনের জট সৃষ্টি হওয়ায় পুলিশের অনুরোধে শ্রমিকরা তা 1.5 ঘন্টা পর তুলে নেয়। সরকার NCT ইজারা দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল, অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দিয়েছে স্কপ। একটা মাত্র দাবি, নিউ মোরিং টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না। এই নিউ মোরিং টার্মিনাল আমরাই পরিচালনা করবো, নৌবাহিনী যেভাবে পরিচালনা করতেছে এইভাবে পরিচালনা করতে হবে। কোনো বিদেশি কোম্পানি, ডিবি ওয়ার্ল্ড বলেন, অন্য কোনো ওয়ার্ল্ড বলেন, কারোর সাথে নিউ মোরিং টার্মিনাল দেওয়া যাবে না। বন্দর 97 সালে এসএস আসছিল, তাদেরকে আমরা তাড়িয়েছি এবং আমেরিকা এই বন্দর আবার ইনডাইরেক্টলি নেওয়ার চেষ্টা করতেছে। আমরা আমেরিকা, ভারত, চীন, রাশিয়া কোনো বৃহৎ শক্তির খেলায় পরিণত হতে চাই না। চট্টগ্রাম নগরের কালুরঘাট বেসিক শিল্প এলাকার একটি গার্মেন্টসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 9টা 5 মিনিটে আগুন লাগে বলে জানায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গুদামের ভেতরে থাকা কাঁচামাল এবং সরঞ্জামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের অপারেটর সাইফুল জাহান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নাটোরের সিংড়ায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি স্লোগানে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তাশরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম মেলার উদ্বোধন করেন। এতে 27টি স্টলে বিভিন্ন উন্নত জাতের পশু পাখি প্রদর্শন করা হয়। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, আমি সেই শক্তি, আমি সেই যুক্তি, এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। সকালে এই উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শরীফ আব্দুল বাসেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে অতিথিরা প্রাণী সম্পদ প্রদর্শনী ঘুরে দেখেন। দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে মোট 26টি স্টল স্থান পেয়েছে।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান, সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদ, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শহীদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন সহ অনেকেই। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সালে ইফাত ইশতিয়াকের সভাপতিত্বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি থানা ইনচার্জ আব্দুল সালাম, উপজেলা সহকারী কমিশনার রিজভি আহমেদ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম গাজী সহ অন্যান্যরা। দিনব্যাপী এই প্রদর্শনীতে এলাকার সফল খামারিরা তাদের পালিত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং অন্যান্য পশু পাখি প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে সফল খামারিদের পুরস্কৃত করা হয়। সভার মধ্য দিয়ে মাদারীপুরে কালকিনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এ সময় মেলার স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, রোগ প্রতিরোধ প্রযুক্তি, উন্নত জাতের পশু পাখি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা প্রদর্শন করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোসের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার FM মান্নান কবিরের সভাপতিত্বে প্রাণী সম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ বাশিউর রহমান সহ আরো অনেকে। আমার পক্ষ থেকে সহযোগিতা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল তারা রয়েছেন। সুতরাং চাঁদপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুর রাকিব, PPM এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জামিউল হিকমা। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জ্যোতির্ময় ভৌমিক। এর আগে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে প্রধান অতিথি সপ্তাহের উদ্বোধন করেন। পরে প্রাণী সম্পদ দপ্তর কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, গবাদি পশু, পশু খাদ্য এবং ঔষধের দোকানের স্টল পরিদর্শন করেন অতিথিরা। ভোলার মনপুরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ এবং ভেটেরিনারি হাসপাতাল মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ ও ডেইরি প্রকল্পের অর্থায়নে এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এই সময় প্রদর্শনীতে অংশ নেয় 30টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি। লক্ষ্মীপুরের রামগঞ্জে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে কনফেকশনারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যায় ঘটনাস্থল থেকে পালানোর মাত্র 12 ঘন্টার মধ্যেই মূল আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে র্যাব 11। বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ব্রিফিংয়ে র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ড বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে ভোলাকোটের সাহারপাড়ার দোকানের বকেয়া টাকা চাওয়ায় ইউসুফ আনোয়ারকে হত্যা করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহত স্ত্রী সাথী বাদী হয়ে মামলা করেছেন। ইউসুফকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাঁধেনি। নিহত ভিকটিম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা আমরা ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা আমাদের গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করি। এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি এই ঘাতক খুনি আসামি এলাকা ছেড়ে পলায়ন করেছে এবং পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ঢাকা ডিএমপি ঢাকার খিলক্ষেত এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হই। সীমান্ত এলাকা কসবায় অভিনব কায়দায় 120 কেজি গাঁজা পাচারকালে একজনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংসের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার কুটি ইউনিয়ন এর কালামুড়িয়া ব্রিজের উত্তর পাশে এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদপুর শাহরাস্তি উপজেলার একাতরি গ্রামের একাধিক মাদক মামলার আসামি ফরিদ মিয়াকে মাদক সহ আটক করা হয়। আটককৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বান্দরবানের বালাঘাটা বাজারে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাৎ এবং অনিয়মের অভিযোগ উঠেছে। সকালে স্থানীয় ডিলারশিপ কেন্দ্রে গিয়ে মজুদ যাচাই করে অনিয়মের সত্যতা পান। খবর পেয়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাক ঘটনাস্থলে এসে চালের মজুদ পরীক্ষা করেন। নিয়ম অনুযায়ী 50 কেজির 60 বস্তা থাকার কথা থাকলেও পাওয়া যায় মাত্র 50 বস্তা। এছাড়া আগের বিতরণের 30 কেজির 12 বস্তা অক্ষত অবস্থায় মজুদ পাওয়া যায়। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ মিলেছে, ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেটার কথা বলে জানা গেলাম যে অবজেকশনটা লেজিট। 60 বস্তা চালের জায়গায় এখানে আমরা দেখতে পেলাম যে সে 50 বস্তা চাল হচ্ছে বিতরণ করছে এবং উনি এটা স্বীকার করেছে এবং এই ফলটা উনি করছেন। তো এটা আমরা স্যারকে এই জানাবো, এই অ্যালিগেশনটা জানাবো এবং পরবর্তীতে এইটার যেই কোইন্সিডেন্স আছে, তিনি আসলে ডিলারশিপ পাবে কি পাবে না, ডিলারশিপ বাতিল করা হবে কি হবে না, এই বিষয়ে তদন্ত করে ফার্দার হচ্ছে গিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে ডিএফও মহোদয় আছে, উনিও বিষয়টা নিয়ে অবগত এবং উনি ওনার সেক্টরের যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো উনি হচ্ছে গিয়ে নেবেন। দিনাজপুরে পার্বতীপুরে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় কর্মী সভা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে একটি র্যালি বের হয়ে পার্বতীপুর জংশন রেল স্টেশন প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সরকারি কর্মচারীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের সামনে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। খুলনা বিভাগীয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে বেলা 11টায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে ডিসি অফিসের ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ আবু আসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সবুর শেখ এবং মোহাম্মদ আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে গণমিছিল এবং সমাবেশ করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে শ্রমিক কর্মচারীরা। সকালে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক এবং কর্মচারী ঐক্য জোটের ব্যানারে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঐক্য জোটের আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব রেনায়েল আলম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বৈষম্যহীন নবম পে স্কেল 12টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণপূর্বক 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার নিকট পেশ এবং 15 ডিসেম্বর 2025-এর মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের আহ্বান জানান। চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবিতে বিক্ষোভ করেছে কাংশের নেতাকর্মীরা। দুপুরে চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি আব্দুস সক্কুর পাটোয়ারি কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ করে। দুপুরে মতলব সেতুর টোল প্লাজার নেতাকর্মীরা একত্রিত হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মতলব উত্তর উপজেলা সাহেব বাজার, সুজাতপুর বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে রিপ্লেট বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেছেন, শিক্ষিত সমাজে শক্তিশালী বাংলাদেশ গড়ার মূল কারিগর তিনি। জানান, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকার 15 থেকে 16 বছর সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। এবার জনগণ গ্রহণযোগ্য ভোটের অপেক্ষায় আছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকল ছাত্রছাত্রীদের মাঝে আমরা এই আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফাকে আমরা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা নিজেরা এটা পড়বে, 31 দফা সম্বন্ধে তারা ধারণা পাবে। গাজীপুরে কারিয়াকৈরে খেলার জগৎ মডেল বাস্তবায়ন উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে অ্যাডভোকেসি ফর প্লে, আর্লি লার্নিং অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর আবু জাফর, জেলা ব্যবস্থাপক মুজিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার আফরিনা মাহমুদা লাবণ্য সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা শিশুদের মানসিক বিকাশ, শেখার পরিবেশ এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের 15তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খালেক পেদা ইমন উদ্বোধনী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা এবং স্মারক হাতে তুলে দেওয়া হয়। পটুয়াখালী বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে খেলা পরিকল্পনা এবং বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান এবং আতিকুর রহমান নজরুল। আমরা আসতে পারবো বাউফল উন্নয়ন ফোরামের আজকের 28শে নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফুটবল যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই প্রীতি ম্যাচ অনুষ্ঠানকে বাস্তবায়নের জন্য আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে আজকের এই মতবিনিময় অনুষ্ঠান।